গোয়া মানে রঙিন জীবন, ক্যাসিনো, ডিনার ক্রুজ, টিটোস লেন, নাইট পার্টি, ক্যান্ডেল লাইট ডিনার। আধুনিক সংস্কৃতির সঙ্গে প্রাচীন পাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধন। গোয়া ভ্রমণের শেষ পর্বে আজ ঘুরে দেখাবো ওল্ড গোয়া, গোয়ার রাজধানী পানাজি এবং সর্বশেষে জানাবো ডিনার ক্রুজ এবং ক্যাসিনো সম্পর্কে যাবতীয় তথ্য। আর আজকের ভিডিও শুরু হবে নর্থ গোয়া থেকে। গুড মর্নিং গোয়া থেকে। গোয়ার আমি রয়েছি বাগা বিচে, হোটেল বাগা বেতে। আর এখন সময় হচ্ছে সকাল 8:30। আমি এখন আমার সেই স্কুটি এখানেই রেখেছিলাম, এইটা নিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি পাঞ্জিম মানে পানাজি এবং ওল্ড গোয়া ঘুরতে। প্রথমেই আমি ওল্ড গোয়া যাচ্ছি। ওল্ড গোয়া বাগা বিচ থেকে ওল্ড গোয়ার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। স্কুটিতে যেতে সময় লাগবে ঘণ্টাখানেক। আর যাওয়ার পথে প্রথমে মান্ডবী নদীর উপর ব্রিজ দিয়ে তারপর মান্ডবী নদীর পার বরাবর যেতে হবে। আর এ রাস্তা খুবই সুন্দর। তবে এই রিভার রোড দিয়ে যেতে আমার দারুণ লাগছে। একদিকে মান্ডবী নদী আর তার পাশ দিয়ে এই রাস্তা, মানে এটা ওই মেরিন রোডের মতো খানিকটা। রাস্তায় যেতে যেতে এই যে আম, এইটাতে পরিচিত আম, এইগুলো কি আম তা জানা নেই। আর এখন একটা আম কিনে এখন খেয়ে নেবো রাস্তায়। দারুণ মিষ্টি আম। এই আমি এখন প্রথম স্পটে নামলাম, এটা হচ্ছে আগস্টিন টাওয়ার। এখানে গেট তো খোলা আছে কিন্তু লোকজন কাউকে দেখছি না। আগস্টিন টাওয়ার কিন্তু অনেক উঁচু, অনেক। সেন্ট অগাস্টিন টাওয়ার আসলে পুরাতন কোনো গির্জার ধ্বংসাবশেষ। এটি 1602 সালে নির্মিত হয়েছিল। পরবর্তীতে 1835 সালে গোয়ার পর্তুগিজ সরকারের দমনমূলক নীতির জন্য গোয়ার অনেক ধর্মীয় সম্প্রদায়কে উচ্ছেদ করার পর গির্জাটি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে এটি ওল্ড গোয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এখানে গুমনাম এবং সিংঘম সিনেমার গানের শুটিংও হয়েছিল। যাই হোক, এই আগস্টিন টাওয়ার এটাই ছিল আমাদের প্রথম আজকের স্পট। এখানেই যা ঘুরে দেখার ওল্ড গোয়ার এটাই মেন, এছাড়া কিছু মন্দিরও আছে। অগাস্টিন টাওয়ার দেখে আমি সোজা চলে আসি গোয়ার অন্যতম এবং প্রধান ওল্ড গোয়ার পর্যটন কেন্দ্র ব্যাসিলিকা বম জেসাস। পর্তুগিজ শাসনকালে গোয়ার প্রাক্তন রাজধানী পুরাতন গোয়ার এই গির্জাটি একটি তীর্থস্থান, যা ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। 1605 সালের নির্মিত এই গির্জার মধ্যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের দেহাবশেষ রয়েছে এবং কোনো রকম রাসায়নিক সূত্র ছাড়াই প্রায় 450 বছর ধরে সংরক্ষিত রয়েছে। এই গির্জাটি গোয়া তথা ভারতের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি। এর ভিতরটি খুবই সুসজ্জিত, তবে ভিতরে ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না। গোয়া বেড়াতে আসা প্রত্যেক পর্যটকই এখানে একবার এসে থাকেন। বহু পুরনো এই গির্জা, বহু পুরনো। এবার আমরা সামনের দিকে যাচ্ছি। ব্যাসিলিকার উল্টো দিকে এই সি ক্যাথিড্রালের দুটি প্রধান বিল্ডিং রয়েছে, একটা মিউজিয়াম, অন্যটি প্রধান গির্জা। 1619 সালে যার নির্মাণ কাজ সম্পন্ন হয়। ওল্ড গোয়ায় দেখার এই আছে, এইরকম 3টে পয়েন্ট আমি দেখালাম আর মান্ডবী নদীর পাড় দিয়ে এলাম, এটাই আমার ভালো লাগলো। এবার কাজ হচ্ছে এই চার্চের চারিদিকে একটা পার্ক দেওয়া। ক্যাথেড্রালটি একসময় মুসলিম সেনাবাহিনীর অধীনে থাকা অঞ্চলটি পর্তুগিজরা দখল করে তাদের বিজয়ের স্মরণে নির্মাণ করেছিল এবং এটি আলেকজান্দ্রিয়ার ক্যাথরিনের নামে উৎসর্গ করেছিল। মোটামুটি এই ওল্ড গোয়া আমার ঘোরা হয়ে গেল। আমি সোজা চলে যাব পাঞ্জিমে মানে পানাজিতে। এই বড়া পাও এই অমলেট দিয়ে এটা 30 টাকা বললো, 30। এখন 11টা বাজে, এখন এটা খাচ্ছি। এদিকে খাবার কিছু সেরকম পাইনি, আর যাওয়ার পথে আমটাই খেয়েছিলাম, এখন এটা খেয়ে নিই।
এই সোজা রাস্তা চলে গেছে অগাস্টাইন টাওয়ারের দিকে, আর বাঁ দিক দিয়ে গেলে আপনি বেসিলিকা যেতে পারবেন। বড়া পাও দিল, ডিম অমলেট দিয়ে মাত্র 30 টাকা নিল। এখানে কিন্তু রেট অনেক কম আছে। যাওয়া যাক। রিলস আর ইনস্টাগ্রামের জন্য বিখ্যাত ফন্টেন হাউসে যাই এবার। সামনেই দেখা যাচ্ছে ব্রিজ, মান্ডবী নদীর উপর পানাজির ওই ব্রিজ। ফন্টেন হাউসে যাওয়ার আগে এখানে একটা চার্চ দেখলাম, এটা ভালো লাগলো। মানে পানাজির মধ্যেই এই চার্চটা, মানে গোয়া এই দেখুন এখান থেকেই কালারফুল বাড়িঘরগুলো রয়েছে। এই চার্চটা কিন্তু বিখ্যাত পানাজি, এখানেও বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে। এবার মনে করে বলুন কোন সিনেমা? মূলত শাহরুখ খানের জোশ সিনেমার শুটিং এখানে হয়। পানাজি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পাঞ্জিমের অন্যতম সেরা আকর্ষণ, এবং এটি গোয়ার প্রথম গির্জা, যা 1541 সালে নির্মিত হয়েছিল। গির্জার গ্যালারিতে দাঁড়িয়ে সুন্দর পাঞ্জিম শহরের দৃশ্য দেখা যায়, তবে গির্জার ভেতরে প্রবেশ আপাতত নিষেধ। এইখানে ঘন্টা, বিরাট বড় একটা ঘন্টা বাঁধা দেখছি। সি ক্যাথেড্রালে সবচেয়ে বড় ঘণ্টাটি রয়েছে, আর পাঞ্জিমের এই গির্জার ঘণ্টাটি আনা হয়েছিল অগাস্টাইন গির্জা থেকে। গোয়ার এইরকম মানে এত অলিগলি আর ট্রাফিক রুলস, একটুখানি না মানলেই ফাইন করে দিচ্ছে। যাই হোক, চার্চটা আমি দেখলাম, খুবই ভালো লাগলো। প্রচুর মানুষ আসে, একেবারে শহরের মাঝামাঝি এটা রয়েছে। তো এইবার আমরা এখান থেকে চলে যাব ফন্টেন হাউসে। পৌঁছে গেলাম ফন্টেন হাউসে। তো এখানে সবই আশপাশে আমি দেখছি রঙিন বাড়িঘর, পর্তুগিজদের আমলে। তো গাড়ি এখানে পার্ক করা রয়েছে। এই হচ্ছে দৃশ্য, চারিদিকটা একেবারে রঙিন, রং বেরঙে সাজিয়েছে। আর এইটাই হচ্ছে রিলস বা ইনস্টাগ্রামের জন্য বিখ্যাত এই জায়গাটা। খুবই সুন্দর, প্রচুর মানুষ, মানে এই অঞ্চলটাই জুড়ে এটা রয়েছে। আসলে ঘটনা কি? আসলে ঘটনা হচ্ছে এই অঞ্চলটা আসলে পর্তুগিজদের দখলে ছিল, আর এখানে যত বাড়িঘরগুলো চারিদিকে যা কিছু দেখা যাচ্ছে এগুলো সবই পর্তুগিজদের আমলেই তৈরি, ওনারাই এখানে থাকতেন। এখন আবার আমি দেখছি প্রত্যেকটা বাড়িতে লেখা রয়েছে ফটোগ্রাফি করা যাবে না এখানে, আর নো পার্কিং। সামনে একটা চার্চ দেখছি। এরকম প্রচুর অলিগলি রয়েছে। এই দেখুন, এগুলো ক্যাফে। এই ফন্টেন হাউস, এই যে জায়গাটায়, এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, খুব ভালো ভালো রেস্টুরেন্ট, কারণ এগুলো অনেক পুরনো দিনের। তো এখানে খাবারের কোয়ালিটি শুনেছি ভালো। তো এখানে এসে আপনারা খেতে পারেন, এবং অবশ্যই জায়গাটা আসবেন, দারুণ সুন্দর লাগে ঘুরতে। এইখানে অনেক পুরনো এটা। এইখানে নানান রকম সিনেমার শুটিংও কিন্তু হয়েছে এই সমস্ত জায়গায়, বুঝেছেন? এক একটা বাড়ির কালার এক এক রকম করা আছে। গোয়াতে সবসময় এত গরম থাকে, অবশ্যই কিন্তু ছাতা, টুপি, সানস্ক্রিন, সানগ্লাস এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে মরেছেন। চাই মিলেগা? অনেকক্ষণ ঘুরে খুব কষ্ট হয়ে গেল, এবার এক কাপ চা খেয়ে নিই। প্রত্যেকটা বাড়িতে পর্তুগিজ আর্কিটেকচারের ছোঁয়া রয়েছে। মার্কুইটোস গেস্ট হাউস, এটা আর গেস্ট হাউস বাদিকেরটা। ফন্টে হাউসে প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে। অনেকেই গোয়া এসে এখানে থাকেন। এখানে থাকার সুবিধা হলো মান্ডবী নদীতে ডিনার ক্রুজ বা ক্যাসিনোতে যাতায়াতের সুবিধা হয়। সামনে রোডে চলে এলাম আমি, ওই দূরে ব্রিজ দেখা যাচ্ছে। জায়গাগুলো এত সুন্দর, আপনি যেখানেই ঘুরবেন সেটাই ভালো লাগবে। এখানে আমার বাইক পার্ক করা রয়েছে। সামনেই মিরামার, মিরামার সৈকতে আমরা চলে এসেছি। মিরামার সৈকতে যাওয়ার আগে এই মোড়টা পড়বে, দেখুন। উপাস দিয়ে গাড়ি ঘুরিয়ে এইখানে পার্ক করলাম। এখান থেকে বোটিংও ওই 350 টাকা পার হেড, ওরা এখান থেকে নিয়ে যাবে ডলফিন পয়েন্টে। মানে আগের দিন আমি যেটা করেছি, আগের ভিডিওতে দেখেছেন, ওই সেম এবং একই জায়গায় নিয়ে যাবে। আই লাভ মিরামার। মিরামার সমুদ্র সৈকতও কিন্তু এই পানাজির বিখ্যাত। আর এইখানে এই ঝাউবন আছে, আমার মনে হচ্ছে আগে ঝাউবনে যাওয়াই ভালো। তবে এই যে আমি ট্যুরটা করছি,
এই ট্যুর আমি করছি নিজে স্কুটি চালিয়ে, কিন্তু এটা নর্থ গোয়া কিংবা সাউথ গোয়া থেকেও এই সমস্ত ট্যুর করতে পারেন এসি বাসে করে। 400 থেকে 500 বা কোনো সময় 600 টাকা কিন্তু নিয়ে থাকে। এখানে আবার ফল টল নিয়ে বসেছে, আম, আনারস। এই হচ্ছে মিরামার সমুদ্র সৈকত, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। সৈকত কিন্তু বেশ পরিষ্কার। মিরামার বিচও আমাদের দেখানো হয়ে গেল। এখন আমি যাব ডোনা পাওলার দিকে। ওই দিক থেকে সম্ভবত সব বোটে তুলছে। মিরামারে আবার 50 টাকা দিয়ে খাচ্ছি, একটা আনারসের অর্ধেক দিয়ে দেয়। এটাও টেস্ট আছে। কমপ্লিট মিরামার। তবে এখানে আমার মনে হয়েছে মানে ট্যুরিস্ট খুব একটা আসে কিনা, ওই শুধু ডলফিন দেখার জন্যই আসে যা, এছাড়া লোকাল লোক এসে এখানে বিকেলটা সময় কাটায়। মিরামারের বাইরেও খাবারের এই আর কি আইসক্রিম সহ ছোটোখাটো কিছু দোকানপাট এখানে আছে। এখন আমি রওনা হয়েছি ডোনা পাওলার দিকে। এখনো 2.5 কিলোমিটার যেতে হবে। এই ডোনা পাওলা এসেই গেছি। সামনে দেখা যাচ্ছে সমুদ্র, এপাশে একটা চার্চ আছে। এটা হচ্ছে ডোনা পাওলার পার্কিং। এই পৌঁছে গেছি আমি ডোনা পাওলা। এটা খুব জমজমাট একটা জায়গা। এই জায়গাটা আমি মানে বিভিন্ন ভিডিওতে অনেকবার দেখেছি। আমার স্কুটিটা এখানে পার্ক করা রয়েছে। এখান থেকে এখন টিকিট কাটবো, কত করে নেয় দেখি, নিয়ে ভেতরে ঢুকবো। ও এই সেই বিখ্যাত জায়গায় এলাম আমরা। এখানেই সিংঘম সিনেমার শুটিং হয়েছিল। এই সেই জায়গা। হ্যাঁ, খুবই সুন্দর এই জায়গাটা। আর এদিক দিয়ে এই সমুদ্র, এদিকটাও সমুদ্র। এই দেখুন, ওই রকম জায়গায় শুটিংটা হয়েছিল। এখন তো বন্ধ আছে দেখছি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মানে গোয়া আসলে ডোনা পাওলা অবশ্যই ঘুরবেন। এই উপরে এইদিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সমুদ্রের মধ্যে এটা বানানো, দেখেছেন? এই দিকটায় আগে যাওয়া যেত, এখন কিন্তু এদিকটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গাটা এরকম বিপজ্জনক অবস্থায় আপাতত রয়েছে। দূরে পানাজি শহর। তো এই সিংঘম সিনেমার শুটিং যেখানে হয়েছিল এই জায়গাটা কিন্তু আমার দুর্ধর্ষ লাগছে। গোয়া বেড়াতে এলে এই পাঞ্জিমের এই জায়গাটা কোনোভাবেই যেন মিস না হয় আপনাদের। এই দিক দিয়ে উঠতে হবে উপরে। এই এন্ড পয়েন্টে এলাম। ডোনা পাওলা আসলে একজন ভদ্রমহিলার নাম। তিনি একজন দানশীল মহিলা ছিলেন এবং গ্রামবাসীদের সাহায্য করতেন, তাদের উন্নতির জন্য কাজ করতেন। 1782 সালে তার মৃত্যুর পর গ্রামবাসীরা পাড়াটির নাম পরিবর্তন করে ডোনা পাওলা রাখেন। পাড়াটির পূর্বের নাম ছিল ওডাভেল। ডোনা পাওলা এখন গোয়ার অন্যতম পর্যটন কেন্দ্র। বলিউডের এক দুজেকে লিয়ে এবং সিংঘম সিনেমার শুটিং এখানেই হয়েছিল। এই গোয়ার আমি দেখেছি এই পার্কিং চার্জ আর এই টিকিট, এতে প্রচুর টাকা খরচ হয়। ডোনা পাওলা দেখা হলে আমি সোজা রওনা হয়ে যাই যেখান থেকে ডিনার ক্রুজগুলো ছাড়ে এবং ক্যাসিনোগুলো দাঁড়িয়ে থাকে, সেই মান্ডবী নদী পাড়ে। এইবার এসে গেছি আসল জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে মান্ডবী নদী। এই দেখুন, এটা হচ্ছে ম্যাজেস্টিক প্রাইড ক্যাসিনো। এইটা হয়তো আপনাদের জানা আছে, ভারতবর্ষের 3টি জায়গায় এই ক্যাসিনোর পারমিশন আছে। এটা একটা হচ্ছে গোয়া, সিকিম আর হচ্ছে দমন। যারা ক্যাসিনোতে আসতে চাইছেন 1,500 থেকে 2,000, 2,500 এরকম পার হেড নেয়। আপনি ভেতরে ঢুকবেন, আনলিমিটেড খাওয়া দাওয়া রয়েছে, প্রচুর খাওয়া দাওয়া, নাচা গানা, এবং সেই সঙ্গে 500 টাকার একটা ওরা কুপন দেয়, মানে ওই টিকিটের মধ্যে, যেটাই আপনি এর মধ্যে ওটা খেলতে পারেন। ক্যাসিনোতে রাত 10টা থেকে 11টায় প্রবেশ করতে হয়। প্রায় সারা রাত ধরে চলে। টিকিট অনলাইন বা বাড়ি থেকে কাটতে পারেন। 1,500 থেকে 5,000 টাকা পর্যন্ত টিকিট মূল্য হয়। ভিতরে নাচা গানা, সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক ইত্যাদি পান করতে পারবেন। সেই সঙ্গে আনলিমিটেড খাওয়া দাওয়াও করতে পারবেন। ডিনার ক্রুজ যেটা, সেই ক্রুজও কিন্তু এখান থেকে রাতের বেলায় ছাড়বে, এই জেটি থেকেই।
ডিনার ক্রুজে যেতে হলে রাত 8টা থেকে 11:30 পর্যন্ত মান্ডবী নদীতে ঘুরতে পারবেন। টিকিট অনলাইন বা অফলাইনে পেয়ে যাবেন। 1,500 থেকে 2,000 টাকা পড়বে। ভেতরে ভেজ নন ভেজ প্রচুর খাবার পাবেন। সেই সঙ্গে নাচ গান হই হুল্লোড় করে 2.5 থেকে 3 ঘন্টা মান্ডবী নদীতে কাটাতে পারবেন। আর এই ক্রুজে আপনাকে কিন্তু নিয়ে যাবে আপনি ক্যালাঙ্গুট বা বাগা বিচে যেখানে আছেন সেখান থেকেও পিক আপ ড্রপের ব্যবস্থা রয়েছে।